ওখানে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সুখেন্দু কুমার সরকার, যিনি পরে এখন রিটায়ার করেছেন, ডিরেক্টর মনিটরিং অ্যান্ড অডিট ছিলেন উনি। আর এর আগে আরও আগে যিনি ছিল আব্দুর রব চৌধুরী, রব চৌধুরী, উনি ওটেপের RM ছিলেন। এর আগে আমি গিয়ে পেয়েছি উনি পিইউ অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রোগ্রাম অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন, সিনিয়র পিইউ। আরেকজনকে লোককে পেয়েছিলাম ওই দিন রাতে, ডক্টর মনোরঞ্জন সরকার, উনি ছিলেন LMF মেডিকেল অফিসার, উনি ওখানে ছিলেন। তো মার্কুলিতে যখন গেলাম সন্ধ্যা হয়ে গেল, তার মানে আমি তো হাঁটতে পারছি না, মানে এত ফুলে গেছে। অনেকক্ষণ পরে বাজারে দাঁড়ায় থাকলাম যে রিক্সা বুঝে যাবে। লোকজনকে জিজ্ঞেস করছে যে রিক্সা, বলে এখন রিক্সা নাই। ভাবলাম একটু পরে আসবে। আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, রিক্সা বলছে এই এলাকাতে তো রিক্সা নাই, রিক্সা থাকে না, আপনি রিক্সা পাবেন না। তখন আমি বললাম আচ্ছা তাহলে আমি যাবো কীভাবে? তখন এই দোকানদার একজন লোক দিল এমনি যে ও নিয়ে যাবে আপনাকে, কয় টাকা দিলেই হবে। তো ওকে নিয়ে গেলাম, যাই দেখলাম ব্র্যাক অফিস। তো ব্র্যাক অফিসে ঢুকতেই লোকজনের যে আতিথেয়তা দেখলাম, সাংঘাতিক রকমের আতিথেয়তা, যেন হচ্ছে আমার ব্যাগটা কে ধরবে, কে আমাকে ধরবে, মানে যেন এরকমের। আমি চিন্তা করলাম এত ইয়ে করছে, এত আমাদের হচ্ছে, এখানে কি তাহলে কেউ আসে না, তাই না? এত তদবির করে চাকরি করতে এসছে, আমারই তো ইয়া থাকবে। তো ওনারা এইভাবে আমাকে এত তোয়াজ করতেছে কিছু, তাই না? তো ওনারা আমাকে ধরে নিয়ে একটা রুমে দিলেন যে এটা আপনি ই করবেন, বসবেন। আমি তো কানে টানে সব তালা দেওয়া, তো কিছু শুনতে পাচ্ছি না। তো উনি একজনে করে কি যে ইয়ে করবেন যে আপনি 9টার দিকে আপনাদের মিটিং আছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং। তা আমি আবার মিটিং, রাতের বেলা কিসের মিটিং? ঘুমাবো এখন, খেয়ে দিয়ে 2টা যদি খাওয়া দেয় তাহলে ঘুমাবো। তো দেখি 9টা হয়ে গেল, না হেরিকেন জ্বলতেছে একটা নিচে, আর জ্বলছে হলো জেনারেটরের লাইট, মিট করে জলে জেনারেটর লাইট, আর নিচে একটা হেরিকেন। আমি বললাম লাইট তাহলে থাকে না জেনারেটার দিয়ে, তাও তো জানি না আমি, এটা কি থাকে না তাহলে লাইট টাইট, মানে সন্ধ্যার সময় লাইট জ্বালাই দিল কেন হেরিকেন? কতক্ষণ পরেই 9টা হয়ে গেছে, বন্ধ। কী ব্যাপার, আসবে না? বলছে না, এই পর্যন্ত 9টা পর্যন্তই আমাদের জেনারেটরের আলো, তো 9টা পর্যন্ত চলে, তারপরে বন্ধ করে দেওয়া হয়। তারপরে হেরিকেনটা উপরে উঠে ইয়ে করছি। তো আমার রুমে আরেকজন সহকর্মী, ওনার বাড়ি রাজশাহী, উনি আসছে, আমরা 2জন একসাথে থাকি। বললো যে আপনারা 3জন এসছেন, আরেকজন অন্য রুমে। 9টা বাজে ওই এগুলো পাশে, আমি গেলাম অ্যাডমিনিস্ট্রেটরের রুমে। দেখি যে আমি বললাম যে অ্যাডমিনিস্ট্রেটরের রুমে যাই, মিটিংটা কোথায়, নিশ্চয়ই কনফারেন্স রুম হবে। দেখাই দিল আমার পাশের রুমেই, সেম রুম, আমি যেরকম রুমে থাকি সেই রুমই এটা, অ্যাডমিনিস্ট্রেটরের রুম। তার মানে গেস্টের রুম অ্যাডমিনিস্ট্রেটরের রুমের কোনো ডিফারেন্সই না, এক জায়গায় সেম বারান্দা। তো গেলাম, যাই দিয়ে 4-5জন লোক লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়া, ওই 2 দিকে 2টা চৌকি আছে, চৌকির মধ্যে বসে এই যে বসে আছে, আপনার শুয়ে আছে, এরকমের এলো পাথারি। তারপরে আমি চিন্তা করলাম তাহলে অ্যাডমিনিস্ট্রেটরটা কে? আমি তো অ্যাডমিনিস্ট্রেটর বুঝতে পারছি না। একজনের মাথায় চুল নাই, এটা হলো ডক্টর মনোরঞ্জন সরকার। রব চৌধুরী, গলার আওয়াজ ঠিক নাই, ঢোলের মতো আওয়াজ। আরেকজন সিলেটি ভাষায় কথা বলে, আরেকজন হলো যশোরের ভাষায় কথা বলেন, উনি সুখেন্দু কুমার সরকার। আরেকজন হচ্ছে দাদু, ওনার দাদু ডাকতেছে, উনি দাদুটা কি আমি তো বুঝতে পারতেছি না। পরে বুঝলাম উনি অ্যাকাউন্টেন্ট, বয়সে দাঁত একটাও নাই। আরেকজন লোক একটু পরে আসলো, উনি নাকি কুরিয়ার। এই হলো ওনারা বসছে, তো শুয়ে সেই গল্প গুজব করছে, আপনার নাম কি? এখন যা ইচ্ছে যে বলতেছেন, কিন্তু আমি তো বুঝতেছি না অ্যাডমিনিস্ট্রেটর কোনটা। একজন লোক একটু ইয়াং, লুঙ্গি পরা, সবচেয়ে ইয়াং মনে হয় ওনাকে। দেখি উনি একটু ভারী কথা বলে। তাহলে আমি চিন্তা করছি তাহলে ইনি অ্যাডমিনিস্ট্রেটর। আমি তাও বুঝতেছি না, তো খুবই ইনফর্মাল ওয়েতে কথা বলে। তো আমি বললাম যে আমি একটু, আমার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, আমি কি বলতে পারি? আপনারা কি আপনাদের একটু পরিচয় দেবেন প্লিজ? আমি ওনাদেরকে পরিচয় করা, উনি বললো যে আমি সুখান, অ্যাডমিনিস্ট্রেটর। উনি আবার শেষে বলে আবার, তা আমি বুঝতেছি যে উনি নিশ্চয়ই, সে বলছে যেহেতু নিজেই একটু ভারী ভাব ধরছে, তো কথা বলছে। দেখলাম যে না, স্পুলিংয়ের মতো কথা বলতেছে, ছোট হলে কি হবে সাইজে। আমি অপছন্দ হলো, এখানে মনে হয় থাকা হবে না, এইরকমের অপছন্দ। এরা যদি ব্র্যাকের এই বুড়া এই সমস্ত লোক যদি ব্র্যাকের এখানকার কন্টিনিউমে সব এক্সিকিউটিভ হয়, তো ফিল্ডে কী হবে? আমি খামাখা এই ফার্স্ট বয় স্কলারশিপ পাওয়া লোক, এখানে মনে হয় আমার জায়গা মনে এটা না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আসলে চলে যাবো। তো ভোরবেলা চলে যাবো সিদ্ধান্ত নিচ্ছি। 6টা বাজে লঞ্চ, একমাত্র লঞ্চ, আর কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। তো শুইতে এমন ইয়ে হলো, আমার যে ঘুম তো ধরছে না, ওই যে বালিশ টালিশ ঠিক ঠিকানা নাই, অন্ধকার। তারপরে হলো ওই হেরিকেনের পোকা ধরছে,
আমার মাথা চোখে পোকা টোকা এমন, তা আমি চিন্তা করতে, কারণ হাওরের মাঝখানে তো একটা হ্যারিকেন, এই পোকায় আমি বাঁচতেছি না, ঘুম হচ্ছে না। হঠাৎ কখন জানি ঘুমিয়ে গেলাম, আমার আর লঞ্চ আমি ফেল করে ফেলেছি, লঞ্চে আর যাওয়া হলো না। সুতরাং আজকে তো থাকতেই হবে। ওনার রাতে বলে দিয়েছেন পরের দিন 9টা বাজে ওরিয়েন্টেশন শুরু হবে। কিন্তু যেই ওরিয়েন্টেশনের ক্লাসে গেলাম না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। এরা বলে কি, এই সাইজে ছোটো বেসাইজ ধরনের সব মানুষ, কিন্তু কথা বলে বুলেটের মতো। আমি বলছি এত জানে লোক গুণগুলো, তা আমিও তো পলিটিক্স করি, জানার তো আমার দরকার। এরা এত ইতিহাস সুন্দর করে বলছে, তা আমিও কিছুদিন থাকি, ইউনিভার্সিটি তো বন্ধ আছে। সো আমি তখন এই সামার ভ্যাকেশনটা চলছিল, তখন আমি 15 দিনের বন্ধ আছেন, আমি তাইলে 1 সপ্তাহ থাকি, যদি ভালো লাগে। এমন ভালো লাগছে, কত সারাদিন কথাবার্তা বললো। সেকেন্ড ডেতে মানে দ্বিতীয় দিন আবার আমার পায়ের পাটা ফোলাটা আরও বেড়েছে। চিন্তা করছি মনে হয় কি দরকার নাই, চলে যাবো ভোরে, দরকার নাই থাকার, এত কষ্ট করা যাবে না। ওই দিনও ঘুম থেকে উঠতে পারলাম না। সুতরাং আবার ক্লাসে, তো ক্লাসে গিয়ে আরও মানে যুদ্ধ করছে। তখন সেই পাল যুগ, সেই আপনার বর্মন শাসন থেকে শুরু করে আরও পুরনো ইতিহাসের কথা বলছে এখন। আমি কিন্তু এটা একটু জেনে যাই। শেষে তখন থার্ড ডেতে এসে মানে মাটিতে নেমেছে ওরা। হ্যাঁ, এতক্ষণ তো আকাশে অতীতের কথা বলেছে, মাটিতে এসছে, বাংলাদেশের স্বাধীনতার কথা বলছে। ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের কথা বলছে। উনি কী করতেন, উনি শেল অয়েল কোম্পানির ফাইন্যান্সিয়াল চিফ ছিলেন, চিটাগাঙে ওনার অফিস। এর আগে উনি স্বাধীনতা যুদ্ধের সময় ওনার কী অবদান ছিল, যে লন্ডনের ইয়েতে উনি কতগুলো মিছিল করেছেন, বিভিন্ন মিডিয়াতে কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে উনি ক্যাম্পেইন করেছেন, কীভাবে উনি তদানীন্তন প্রবাসী সরকারকে উনি সাহায্য করবেন কীভাবে, সেই তাজউদ্দিন আহমেদের সাথে দেখা করেছেন। চিটাগাঙে কালুরঘাটে মেজর জিয়ার সাথে দেখা করেছেন, কিভাবে আমি সাহায্য করতে পারি আপনাদেরকে, এরকমের এইগুলো করছিলেন। কিভাবে সেই দিনগুলোর কথা, তারপরে মেঘালয়ে রিফিউজিদের সাথে কিভাবে আবেদ ভাই এবং তার টিম হেল্প বাংলাদেশ নামে কাজ করছিলেন, সেই কথাগুলো ওনারা বলছিলেন। সো এগুলো তো আমার কাছে তো চোখের সামনে ভাসে, এগুলো দেখে যেগুলো মজা পাচ্ছি না, আমার এরকম প্র্যাকটিক্যাল কথা বলছে। থার্ড ডেতে এরকম দেওয়ার পরে আমি বললাম যে এখন আমাদের পোস্টিংয়ের পালা, পোস্টিং দেওয়া হবে। আমি ওনাকে বললাম, এখন ওনারা দেখি যে ভাই দাদা ডাকে, ভালোই হলো, এটা ফ্যামিলি ভাব আছে। দাদা আমাকে কোথায় দিবেন, ইয়েতে কোন জায়গায় পোস্টিং দিবেন, বলে না। আবার বললাম দাদা আবার বলে না, এটা আবার কি, দাদা একটু বলেন, তো এটা জানতে পারবেন। তো পরের দিন সকালবেলা, যেদিন যাব রাত্রে 3 তারিখে রাতের বেলা জানাইলো যে আপনার পোস্টিং দেওয়া হলো দাউদপুর ব্রাঞ্চে। কত দূরে? 14 মাইল দূরে। যাবেন কীভাবে? নৌকায় যাবেন। আর শুকনোর সময় হাঁটতে হবে, মাসে একবার মার্কুরিতে আসতে হবে, ট্রেনিংয়ের জন্য আসতেই হবে। আর ডেইলি এবারে যে 12 মাইল হাঁটতে হবে, 12 মাইল দূরেও গ্রাম আছে, সুতরাং 30-40 মাইল ডেইলি হাঁটতে হবে আপনাকে। অফিস শুরু হয় কখন? আপনারা যখন শুরু করেন। শেষ হয় কখন? আপনি যখন শেষ করবেন। আমি তো ভালোই, তো আমি তাহলে ঘুমায় থাকবো। আমি যদি শুরু করি, এমনি তো একটা টাইম ঠিক থাকে, এতটা বাজে যাবেন, তো আমি তাহলে ওইভাবেই নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে ঘুমায় থাকবো। তো পরের দিন যাচ্ছি যখন, তো আমাকে দিল 2টা বোটম্যান, আমরা 2 জনকে দিল আমার সাথে। আরেকজন ভাগছে এর মধ্যে, রাজশাহীর যিনি, উনি ভেঙে গেছেন একদিন পরেই। 2 জন আছি আমরা। একজনকে বলা হলো, আমি তো মার্কুরিতে আছি, পরের ব্রাঞ্চের নাম হচ্ছে শিবির বলা হতো এটাকে, ক্যাম্পের নাম শাসকাই। আরও 2টা, এরপরে আনন্দপুর, তারপরে সেমারচর। তো আমরা যাচ্ছি নৌকা, এবং রাস্তা তো নাই, যেমন বর্ষাকালে ওই যে বললাম যে কালো পানি, ঘোলাটে পানি, সবই তো হাওর, তো নদী টদী বোঝা যাচ্ছে না কিছু, খোলা পানি, নৌকা সব জায়গা দিয়ে চলে। আর গ্রামগুলো হলো মনে হয় ছোটো ছোটো ডিবির মতো, গ্রামে কোনো গাছপালা নাই, শুধু টিনের ঘর দেখা যায়, অল্প অল্প গ্রাম, ছোটো গ্রাম, অনেক উঁচা করতে হয়। আমরা বোটম্যান হলো বাচ্চা 2 জন, দয়াল মিয়া এবং তার সাথে একটা, ওরা যাচ্ছে, আর আমার ছোট্ট একটা তক্তা দিছে বসার জন্য 2 জন। চিন্তা করছি এত দূর যাবো কীভাবে, তক্তার মধ্যে এরকম করে প্যান্ট পরেই যাচ্ছি। আর ছাতা দিছে একটা করে, প্রত্যেকে একটা ছাতা দিয়ে দিছে। যাচ্ছি, কতক্ষণ পরে দয়াল মিয়া বলছে, বাবু শ্বাসখাই তো দেখতেছি না, মানে শ্বাসখাই ব্রাঞ্চে আসলে অন্য জায়গায় চলে গেছে। সে আসলে যাওয়ার কথা পশ্চিম দিকে চলে গেছে উত্তর দিকে। এখন বলছে যে সে তাইলে স্ট্রেট দক্ষিণ দিকে আসবে,
দক্ষিণ দিকে যাইতে যায় সে আরও চলে গেছে, আরও 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 পশ্চিমে চলে গেছে, পার হয়ে চলে আসছে, 7 মাইল আরও দূরে চলে গেছে, যে আনন্দপুরে চলে আসছে। তাহলে এই লোককে আবার ফেরত দিতে হবে ব্রাঞ্চে, আর আমাকে সামনে দিতে হবে। আমি এখন নৌকা, এই ব্রাঞ্চের একটা নৌকা ইয়ে দিয়ে দুপুরবেলা এই ব্রাঞ্চে খেলাম। ও ব্রাঞ্চে যখন কাহিনী বলি, এই ব্রাঞ্চে গেলাম, যাই দিয়েছে একজন লোক ছোট বেটে, ও শুধু সিগারেট খায়, গলার আওয়াজ নষ্ট হয়ে গেছে সিগারেটের চোটে। উনি বলছেন যে উনি আবু বকর সিদ্দিক, উনি ম্যানেজার। আরও ছোট, সুখেন সরকার থেকে আরও ছোট সাইজের, আরও কালো, আরও রোদে পুড়ে ছাই হয়ে গেছে। তো এটা আবার কোথায় বললাম তাহলে, তো রিজিওনাল অফিসে, প্রজেক্ট অফিসে দেখলাম কন্ট্রোলিং পেয়ে সুখেন সরকার, আর এখানে এসে দেখি যে হলো আবু বকর সিদ্দিক। তো সুখেন সরকারকে তো বোঝা যায় সাংঘাতিক তেজি, অনেক জানে। তো আবু বকর সিদ্দিকটা কেমন একটু বাজায় দেখতে হবে চিন্তা করছি, আর না হয় শ্বাসকায় ফেরত চলে যাবো ওর সাথে। তো দেখি কি যে ওই লোকে সাংঘাতিক ডেডিকেশন, আমাদেরকে সে ধরে ধরে খাওয়াচ্ছে। উনি নিজে, ভাই আপনি খেয়েছেন? ভাই আমরা পরে খাবো। তো উনি খাওয়াচ্ছে, আমরা কীভাবে যাবো, ওই লোকের নৌকা, আমার কলিগ আছে তার নৌকা ফেরত দেবে কীভাবে, সে সাংঘাতিক কনসার্ন তার। তারপরে আমি খেয়ে আমার এই ব্রাঞ্চে গেলাম। এর মধ্যে দেখি রাস্তায় যাচ্ছি যখন, সারাদিন নৌকা বাইতে বাইতে বোটম্যানের অবস্থা খারাপ, পিঠের মধ্যে শুধু লবণ দেখা যাচ্ছে। তো আমি চিন্তা করলাম, আমি তো নৌকা বাবা জানি না, তাও বললাম আমি কি ইয়াতে ধরতে পারবো বইটাতে? বলে ট্রাই করে দেখেন। ও বলে ইংরেজি বলে, সাহেবদের সাথে থাকতে থাকতে বোটম্যান ইংরেজি শিখতে, ট্রাই করে দেখতে পারেন। তো ট্রাই করতে গেলাম, পারছি দেখি কিছু কিছু, আর ওটা 2জন দাঁড় পাচ্ছে। আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা হল, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে ওরা যাচ্ছি, তারপরে দেখি সামনে শুধু কচুরি পানা দেখা যাচ্ছে, কোনো ইয়ে নেই, পাল চলবে না, বাদাম চলবে না, নৌকা পাওয়া যাবে না, শুধু তো ইয়ে। তো ওরা বলল কাকা, কাকা বাবু আর ডাকে না এখন, বলছে কাকা একটু নামেন। আমি কি করব, নেমে ওর মনে করছে নাম, নৌকাটা তাহলে পাতলা হবে, ওর এমন কচুরি পানা, নৌকা চলে না, ঠেলেও না যাচ্ছে না, সেই জন্য আমাকে নামতে বলছে। নামলাম কতক্ষণ, নেমে তারপরে আমি পিছনে পিছনে হাঁটি। তো হাঁটতে হাঁটতে না ইয়ে দিয়ে অনেক কষ্ট লাগছে, তো তাতে বরঞ্চ নৌকার মধ্যে ভর দিয়ে ঠেলি, তাহলে ওদের তালে তালে যাব। আমিও ঠেলছি, ওরও ঠেলছে। আমি চিন্তা করছি মনে মনে, আমি লিখেছি আমার লেখার মধ্যে যে উন্নয়ন কর্মী হওয়া কি নৌকা ঠেলা। কতক্ষণ পরে আমি দেখলাম যে ইয়ে নেই, ও ততক্ষণ আমি লুঙ্গি পরে ফেলেছি, আনন্দপুরে গিয়ে লুঙ্গি পরে ফেলেছি, প্যান্ট পরে এতক্ষণ বসে থাকি কেউ, লুঙ্গি আবার মালকুলি, নৌকা যখন ঠেলতে হবে লুঙ্গি লেংটি দিছি, মাল কুচা মেরেছি। তা আমি যে বলছি যে এই উন্নয়ন কর্মী হওয়া কি মাল কুচা দিয়ে নৌকা ঠেলা। তো নৌকা ঠেললাম, কতক্ষণ ঠেলার পর অন্ধকার হয়ে গেছে। ইয়ে বলছে নৌকা আর চলবে না, ঠেলা দিয়ে যাবে না, সামনে শুকনা কাদা, আর যাবে না নৌকা। কাকা নৌকা আর যাবে না, তো কী করতে হবে, হাঁটতে হবে। মানে আমার তো একটা ছোট্ট বেডিং আছে, বেডিং মানে ব্যাগ একটা বড়, আর ল্যাপ তো শুক্তো নেই, হোস্টেলে রয়ে গেছে, হোটেলে ইয়েতে হলে। তো ওই ব্যাগটা আর জুতা, আমি তখন কী করলো, জুতা নিচে কাঁধে, বুঝছে, জুতা কাঁধে এই 2 দিকে লটকাইছি, আর ব্যাগটা হলো মাথায়। তো ব্যাগ মাথায় নিয়ে যাচ্ছে, আর ওরা ঠেলছে। কতক্ষণ পরে দেখি যে ওরা ঠেলেও, মানে আমি হেঁটেও যেতে পারছি না, আমি আটকে যাচ্ছি। তারপরে কি করব, আরও কতক্ষণ যাওয়ার পরে ওরা একজন মাঝি এসে আমার ব্যাগটা নিছে, যে ব্যাগটা দেন। আমি বলতে তাহলে তোর বইটা টইটা আমাকে দে। তো বইটা, 2টা বইটা আর এগুলো নিলাম আমি, আর ব্যাগটা একটু পাতলা হলো। তো একজন সামনে একজন পিছনে, যে বইটাওয়ালা যে নৌকার অন্যান্য ওই নৌকার সরঞ্জাম যে নিচে, সে পিছনে আমার, আর হলো দয়াল মিয়া আমার আগে। অন্ধকার তো, আমাকে পথ দেখাচ্ছে, আর হাঁটু পর্যন্ত কাদা। এটা মনে হয় 1.5-2 কিলোমিটার গেছে ওভাবে। যাওয়ার পরে মানে পা আর চলতেছে না। তো কতক্ষণ পরেই একটু ডাইনে গিয়ে দেখা গেল যে একটু হেরিকেন দেখা যাচ্ছে একটা। ও বলছে কাকা হ্যাঁ পড়ছি, তার মানে কাছাকাছি নৌকার কিছু। গেলাম ওখানে, গিয়ে ওই নৌকা হারিকেনের চতুর্দিকে ঘুরছি আর কি, ওই দিক যায় এদিক যায়, মানে একটা বাউন্ডারি দেওয়া আছে বেড়া, ও বেড়ার দিকে ঘুরতে ঘুরতে তো এবার দেখি যে ও দয়াল মিয়া নিচের দিকে নামছে, খাল নামলো। আমি তো চিন্তা করি না, ওইভাবে যাচ্ছে, আর কাদা তো, কাদা ইয়েতে পা পিছলা। দয়াল মিয়া দেখলাম চট করে পড়ে গেল আপনার, বুঝছেন, এমন পড়লো, দয়াল মিয়া পড়লো, আমিও পড়ে গেলাম, আর আমার পিছনে ও ছিল, ও পড়লো, 3 জনে আমরা যাচ্ছি, একেবারে 20-25 হাত নিচে পড়ে গেছি।
একেবারে পানিতে। তো তিনজনে তো লুটুপুটি খাচ্ছে একসাথে, তাহলে ব্যাগ ট্যাগ জুতা টুতা তো ঠিক নাই, খুঁজে অন্ধকারের মধ্যে খুঁজতেছি জুতা পানির নিচে, খুঁজে টুজে কোনো রকমে পেয়ে নিলাম। তারপরে আওয়াজের ছুটে ক্যাম্পের মানুষ এই আওয়াজ দিছে, খেলায় তা খেলা তোমরা রে, এরকম করে বলছে। দয়াল মিয়া বলছে, ও গলা ছিঁড়ে বলছে, উমেদ আলী ভাই সাহেব নিয়ে আইছে একজন, আমরা মার্কুলিতে আইছি, সাহেব লয়ে আইছি একজন। তো উমেদ আলী হেরিকেন নিয়ে দৌড়ায় আসলো, তারপরে ওই দিক দিয়ে ঘোরায় নিয়ে গেল। সো যাই দেও একেবারে কাদায় টাদায় ভর্তি এই সমস্ত। তারপরে ব্রাঞ্চের লোকজন হেল্প করলো, তারপরে আপনার ওই ধুয়ে টুয়ে গোসল টোসল করে ঠিক করলাম টিউবওয়েলের মধ্যে। কতক্ষণ পরে দেখি কি লোকজন টর্চ নিয়ে বেরোচ্ছে, এই ব্রাঞ্চের সহকর্মীরা ফিল্ডে যাবে, রাতে কাজ। আমি যে মার্কেটে ভাবছিলাম যে কাজ শেষ করে ঘুমাই থাকবো, কিন্তু ওরা যাচ্ছেই তো এখন 8টা বাজে রাতে যাচ্ছে। এখন আমি চিন্তা করছি, এক একজন এক এক দিকে যাচ্ছে, আমি চিন্তা করছি আমি বসে থেকে কি করব, আর যে মশা ধরছে আমি করবো কি একা বসে। আমি ভাবলাম যে ওনাদের সাথে যাই। 3টা কারণে আমি লিখছি ওইটা, 3টা কারণে আমি যাচ্ছি। এক হচ্ছে এতক্ষণ বসে থাকবো কেউ একা একা, দ্বিতীয় হচ্ছে মশার কামড় খাওয়া লাগবে না যদি চলে যাই, তৃতীয় হচ্ছে আমি একটু আসছি যেহেতু ওনাদেরকে দেখাই যে আমিও আছি আপনাদের সাথে, এত পরিশ্রম করতে পারি, একটা তো স্কোর বাড়বে একটু। তো এই 3টা কারণে মূলত। আর চতুর্থ একটা কারণ আছে হিডেন, আসলে দেখি বেটারা করে কি, গ্রামে যাব, যদি দেখি উল্টাপাল্টা তাহলে ব্যাক করবো। কিন্তু মার্কুলিতে যেভাবে সহজে বলছিলাম ব্যাক করবো, এখানে তো যাওয়াটা তো অনেক কঠিন, সুতরাং অত সহজে বলতে পারছি না, পা ফোলা না কমলে তো আর চিন্তা করা যাচ্ছে না। তো ভাবলাম যে তাহলে আগামীকাল চলে যাবো, এই চিন্তা বাদ, কয়দিন থাকবো দেখবো আসলেই করেটা কি, দেখা দরকার। একবার দেখি খুব ভালো, আবার দেখি কি করে, এত পরিশ্রম এগুলো করবো কিনা। তারপরে একজন অফিসারকে নিয়ে আসছে, একটা তক্তা দিয়ে দিছে, একটা অফিসারকে আগে ভালো করে ব্রিফ করে দেয় নাই, এত দূরে আসবো সেটা বলেই নেই, কিন্তু বলা দরকার। দুনিয়ার ইতিহাস বলেছে, তাহলে 3 দিন ধরে ইতিহাস বলছে, এই ব্রাঞ্চ থেকে এখানে যে যাবো সেটা ওরা বলে নেই, কারণটা কি, লোকালো কেন এটা বুঝতে হবে। তো আমি যখন ওই যে 31 তারিখে রাতে যাচ্ছি, যে বলছিলাম 12টা বাজে ঢুকলাম, কতক্ষণ পরে দেখি কি জানে, 4টা বাজে লোকজন তো শুয়ে কাজ শীত হয়ে নাক ডাকতেছে, কি নাক ডাকছে, দুর্গন্ধ তৈরি হচ্ছে। আমি এইটা হইলাম, আমি আমার চাকরিটা এইটা কেমনে মানা যায়। তারপরে যাচ্ছি, কতক্ষণ পরে যখন সূর্য উঠলো দেখি যে আকাশ দেখা যাচ্ছে। আমি তাইলে আছি, পৃথিবীতে আছি তাইলে। কিন্তু লঞ্চ এমনভাবে যাচ্ছে, আস্তে ধীরে, এখানে থামে ওখানে থামে, ওখানে থাকে, সরীসৃপের মতো চলা। কোথায় সে মার্কুলি কখন যাব তার ঠিক নাই, যাচ্ছে। কতক্ষণ পরে দেখি একটা পত্রিকা দেখা যাচ্ছে। আমি এত দূরে পত্রিকা আসে, এটা তো সভ্যতার বাইরে মনে হচ্ছে আমার কাছে, আমি যেন নির্বাসনে যাচ্ছি এরকমের। তারপরে দেখি একটা রেডিও বাজাচ্ছে একজনে, বাহ, এখানে তাহলে রেডিওর ফ্রিকোয়েন্সি ধরে, আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না। কতক্ষণ পরে দেখি যে লোকজন গল্প করছে, সব লোমহর্ষক, কীভাবে খুনাখুনির গল্প, জমি দখল করতে যায় কীভাবে মানুষ খুন করা হয়, ভাড়াটে খুনি কীভাবে আনা হয়, তারপরে জমি দখল করার জন্যে গ্রামের মানুষের মধ্যে শত শত বছর ধরে কীভাবে কোন্দল চলতেছে, এবং অ্যাগ্রেসিভ মানুষের চেহারাগুলো না সেই সামন্ত যুগী মানুষের মতো, গল্পের স্টাইল, ভাষা, সব কিছু মিলে, অ্যাগ্রেসিভনেস সব মিলে মনে হলো যে ওই সর্বনাশ, ব্রেক ওই জায়গায় যাচ্ছে, ওখানে থাকতে পারবো আমি। তারপরে ওখানে সারাদিন ওভাবে গিয়ে পৌঁছলাম আর কি। হচ্ছে আমি 1 মাস পরে থেমে যাব। এর মধ্যে গল্প আছে। আমি তো ধরুন আমি সুখেনবাবুকে বলে গেছিলাম, সুখেনদাকে যাওয়ার সময়, যে দাদা আপনাদের, আমি আবার একটু সবসময় স্পষ্টভাষী, ওনাদেরকে বলছিলাম দাদা আপনাদের না কিছু ভালো লাগে আবার কিছু খারাপ লাগে, আর আসলে মনে করছেন আদৌ পারবো কিনা, আমি এত চ্যালেঞ্জিং যেগুলো বলতেছেন। তবে চ্যালেঞ্জ নিয়ে আমি অভ্যস্ত, লেফটিস্ট পলিটিক্স যেহেতু করি আমি, এগুলোকে জানি, এগুলো করতে হবে। কিন্তু আপনারা যেভাবে বলতেছেন আমি পারবো কিনা আমি জানি না, তবে আই উইল ট্রাই। যদি সত্যি কথা বলে থাকেন, আপনারা কোনো 2 নম্বরই কথা বলতেছেন না তো? কীরকমের 2 নম্বরই? আপনারা কি কোনো সিআইয়ের কোনো এজেন্ট না তো? বিদেশি টাকা এনে কমিউনিজমকে ঠেকিয়ে দেওয়ার জন্যে আপনারা আমাদের মতো যুবকদেরকে নিয়ে আসছেন এখানে, এইগুলো করবেন না তো? বলছে আমাদের কি মনে হয় এরকমের? তো প্রত্যেকেরই আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম, প্রত্যেকে আমার থেকে আরও ত্যাগী লোকজন, এবং কেউ কারোর থেকে খারাপ ছাত্র না। আসলে রিক্রুটমেন্টই ব্রেক করতো এরকমভাবে, যারা সমাজ সংসার সমস্ত কিছুকে ওরা ভাবে এবং সমাজের জন্য কিছু করার
ইচ্ছা আছে এরকমের লোক, এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হতেই হবে। তার মানে স্বাভাবিকভাবে আমরা প্রায় সবাই মধ্যবিত্ত শ্রেণীর লোক, কারণ মধ্যবিত্ত শ্রেণীর না হলে এই সমস্ত ছাত্র বিদেশ চলে যাওয়ার কথা। তো এরা, আর যেহেতু এরকমের লোক যোগ্যতা আছে কিন্তু যেতে পারে না, তার মানে তার ক্যাপাবিলিটি নাই পরিবারের ব্যাকগ্রাউন্ড। তো আমরা এদিক থেকে সবাই হোমোজিনিয়াস, তাই না? এবং আমরা কাজও করব শ্রমজীবী মানুষকে ওই হোমোজিনিয়াস গ্রুপের সংগঠিত করার জন্য, এবং সারা পৃথিবীতে হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর সমস্ত সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। আমার কাছে মনে হলো তাহলে তো এখানে সব মধ্যবিত্ত শ্রেণীর লোকজন কাজ করছে প্রলেতারিয়েতের জন্যে, সুতরাং সাংঘাতিক ম্যাচ মেকিং হয়েছে। সুতরাং মনে হয় পারা যাবে, যদি ওরা সিআইআর এজেন্ট না হয়ে থাকে, আমি বলছি।